ইয়তিশাকে পড়াবে ডেকে চলে যাওয়ার পথে নিচ থেকে ওর মামনির গলার আওয়াজ পেল, সাথে আরো একটা খুব পরিচিত কারো কণ্ঠ শোনা গেল। তাড়াহুড়ো করে নিচে গিয়ে যাকে দেখলো তাকে হয়তো আশা করেনি এই সময়। নিচে থাকা নারীটি মায়ের মা, যাকে আজকে দীর্ঘ 6 বছর আগে দেখেছিল। ওকে হয়তো প্রথম দেখায় চিনবেন না উনি। কত ভাগ্য মেয়েটি, নিজের মা তাকে প্রথম দেখায় নাও চিনতে পারে। মা তো মাই হয়, মায়ের উপর যত ক্ষোভ থাক না কেন, তবু শেষে একটা সন্তানের মা। কিন্তু ওই মা নামক ব্যক্তিটি তা বুঝে না। ইভেন বাবা সেও বুঝে নাই তাদের শান্তিতে থাকার জন্য কোনো ফুলের জীবন নষ্ট হয়ে যাবে। একটা বাচ্চার কাছে তার মা বাবা আল্লাহ দেওয়া বেস্ট গিফট, কিন্তু কিছু মা বাবার ক্ষেত্রে সন্তান বেস্ট গিফট হয়ে উঠতে পারেনি। মায়েরা মায়ের সাথে একটা মেয়েও এসেছে, বয়স তেমন নয়, মনে হয় ওটা ওর মায়ের সন্তান। তাদের মুখের অনেক মিল আছে। মায়েরার একবার ইচ্ছে করছে নিচে উপস্থিত মা নামক নারীটিকে একবার জড়ে ধরে থাকতে। কিছুক্ষণ এগুলো ভাবার পর আবার মন বলছে মায়েরা মতো অভাগীর জন্য এটা চা বিলাসিতা মাত্র। একবার ইয়তিশার কাছে চলে যেতে নিয়েও কেন জানি যেতে পারলো না। সোজা নিচে চলে গেল। নিচে কার উপস্থিতি পেয়ে এতক্ষণে মীরাও চলে এসেছে। মীরা মাহেরার মাকে সামনাসামনি না দেখলো, ছবিতে দেখেছে, তাই ওর আর ওনাকে চিনতে ভুল হলো না। মায়েরাকে সিঁড়ির মাঝে দাঁড়িয়ে থাকতে দেখে মীরার যা বোঝার বুঝে গেল। এমনিতে মেয়েটা খুব ভেঙে আছে, ওকে আর একটু শেষ করতে ওর মা চলে এসেছে। ওখান থেকে ওরা শুনতে পাচ্ছে, না প্লিজ একবার মাইকে ডেকে দাও, কথা দিচ্ছি বেশি সময় নিব না, একটিবার দেখে চলে যাব। দেখো আমি তো তোমাকে আগেই বলছি ও তোমার সাথে দেখা করতে চায় না, তাও তুমি কেন এলে? দেখে তো মনে হচ্ছে সুখী আছো, তাও অন্যের শান্তি কেড়ে নিয়ে চলে এলে কেন? শেষের কথাগুলো একটু তাচ্ছিল্য করে বলল, এভাবে বলো না অহনা, মাহি আমার মেয়ে। জানতাম না, বোন বলে অনেক উপকার করলে। তা এতদিন কোথায় ছিলে? আজকে এসেছো মেয়ের খোঁজ নিতে? এতদিন একবারে বুঝি মেয়ের কথা মনে পড়েনি? দেখো অহনা, আম্মু তুমি চুপ করো, আমি কথা বলছি বলে ওনাকে থামিয়ে দিল। আর মায়ের মা উনি কান্নায় ভেঙে পড়ছেন। এতক্ষণ দাঁড়িয়ে থাকা মেয়েটি মায়ের এমন অপমান করে কথা বলায় খুব রাগ হলো। সরি আন্টি, আপনি না জেনে এমন এমন মন্তব্য করতে পারেন না। হ্যাঁ মানছি আম্মু আপুর খোঁজ নেয়নি, এর জন্য আম্মু প্রতিদিন নিজেকে ওই অপরাধ বোধে নিজেকে শেষ করছে। আপনি মাহি আপুকে একবার ডেকে দিন, আমার কথা আছে। ও আসবে না আমাকে বলো, আমি ওকে বলে দিব। দেখুন আন্টি, মীরার মা মিসেস অহনা ওদের দেখে এমনিতে রেগে আগুন, এর উপর এসে থেকে মায়েরাকে চেয়ে যাচ্ছে। কথা বলার মাঝে মায়েরা নিচে উপস্থিত হলো। কাউকে কিছু না বলে সোজা ওর মায়ের সামনে দাঁড়িয়ে বলল, আপনি এখানে কেন এসেছেন, কি চাই? উনি অপলক দৃষ্টিতে মায়েরাকে দেখে যাচ্ছে। তুই মাহি, আমার মাহি তাই না? কেন সন্দেহ আছে? মায়েরার এইটুকু বলতে যতটুকু সময় লাগলো, সাথে সাথে উনি মায়েরাকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। ওনাকে ছাড়িয়ে মায়েরা একটু দূরত্ব রেখে দাঁড়ালেন। এদিকে পাশের মেয়েটি দাঁড়িয়ে বোনকে দেখে যাচ্ছে। ও একটু কাছে গিয়ে মাইকে বলল, তুমি আমার মাহি আপু, তুমি তো দেখছি একটা পরী। বোঝাই যাচ্ছে মায়েরাকে দেখে ওর খুব আনন্দ হচ্ছে। আম্মু সত্যি এটা আমার নিজের আপু, এই পরীটা সত্যি আমার সিস্টার। আম্মু আমি তো বিশ্বাস করতে পারছি না। মীরা ওর কথা শুনে বলে উঠলো, তোমাকে কে বলছে বিশ্বাস করতে যে ও তোমার বোন? এ আপু তুমি কেন আমাদের মধ্যে কথা বলছো? হ্যাঁ, দেখছো না আমি আমার আপু আর আম্মুর সাথে কথা বলছি? মায়েরার মেয়েটির চেহারা প্রায় একই রকম। মায়েরা ওর কথা শুনে একবার ওর দিকে তাকালো। মায়ের উপস্থিত মেয়েটি প্রায় একই রকম দেখতে। মীরা একটু কৌতূহল বশত মায়েরা মাকে জিজ্ঞেস করলো, এটা কে আন্টি? মাইকে আপু আপু কেন বলছে? এটা মায়ের নিজের বোন হয়। বোন হয় এটা শুনে মায়েরা ওর মাকে জিজ্ঞেস করলো, মানে আমার জানা মতে আপনি চলে যাওয়ার সময় আমি একা ছিলাম, তাহলে ও আমার বোন কি করে হলো? আমি যখন তোমাকে ছেড়ে চলে যাই তখন ও আমার গর্বে ছিল। ওটা আমার ছোট মেয়ে তাহেরা শেখ। তাহিয়ার মাহি ওরা আপন বোন। কিছুক্ষণ চুপ থেকে আবার বলতে শুরু করলো, মাহিমা আমি জানি তুই আমাকে খুব ঘৃণা করিস। হ্যাঁ, আমি আমার দোষ অস্বীকার করি না। তোর জীবনটা আমার জন্য নষ্ট হয়ে গেছে। বাবার থেকে মা থাকাটা বেশি জরুরি একটা বাচ্চার জন্য। তোর জন্য আমি অনেকগুলো দিন সব কিছু মুখ খুঁজে সহ্য করে গেছি। ভাবতাম একসময় সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, এটা আমার ভুল ধারণা ছিল। আমি যেদিন জানতে পারলাম তোর বাপের বাইরে আরেকটা সংসার আছে, সেদিন মনে হলো আমার সবকিছু শেষ। সাথে জানতে পারলাম আমি আবারও মা হব। তবে এই খুশি ভাগ করার মতো কেউ ছিল না। তোর বাপ যে বিয়ে করেছে এটা সে আমাকে বলেছে নিজের মুখে, এতে ছিল না কোনো লুকোচুরি। আমার সামনে দাঁড়িয়ে বলেছে সে নাকি আমাকে আর চায় না। যাকে ভালোবেসে বিয়ে করেছে তার মুখে এমন কথা শুনে কেমন লেগেছিল? আচ্ছা বল, একটা মেয়ে যে কিনা কখনো অভাব কি এটা বুঝে নেয়, সে তার ভালোবাসা মানুষের জন্য সব ছেড়ে এলো,
কিন্তু বিনিময়ে তাকে ঠকানো হলো। কি বলছেন আপনি? আপনার আর বাবা ভালোবেসে বিয়ে করেছিলেন, তাও কেন বাবা এমন করলো? আমি জানি না কেন আমাকে ধোঁকা দিল। যখন জানলাম আমি আবার মা হব তখন সবকিছু বদলাতে শুরু করলো। এত সব অত্যাচার সহ্য করতে করতে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। আমি আমার পরিবারের সাথে যোগাযোগ করি। এরপর ওরা যা বলছে আমি তাই করছি। তোমাকে রেখে আমি চলে যাই। তখন শুধু মনে হয়েছিল আমাকে এর মধ্যে থেকে বের হতে হবে। আমি কারো কথা চিন্তা না করে চলে যাই। কিন্তু আমি আমার শান্তি খুঁজতে গিয়ে তোমার ছোট্ট জীবনটা নষ্ট করে দিই। মায়েরা ওর মায়ের কথা শুনে পুরোপুরি চুপ হয়ে গেল। সবার এত ভালো থাকার অধিকার আছে, তাহলে আমার কেন নেই? এই প্রশ্নটা কয়েকবার নিজেকে করলো, কিন্তু উপর পাশ থেকে কোনো উত্তর পেল না। আজকে কেন এলেন? এখানে মরেছি কিনা দেখতে, নাকি আপনি আমাকে ছেড়ে সুখে আছেন তা দেখাতে? কোনটা বলে আমি একটু শুনি। মাহি, ওহো, একদম। আপনার এই সুখী মুখ দিয়ে আমার নাম নেবেন না। চাইলে আসতে পারে, সেটা আপনার একান্তই ব্যক্তিগত ইচ্ছে। তবে আজকে আমার খোঁজ নিতে এসে যে উপকার করেছেন, এটা ভবিষ্যতে না করলে খুশি হব আর কি। আপু, তুমি আম্মুকে এভাবে বলো না। আম্মু আমাদের দুজনকে খুব ভালোবাসে। তুমি এমন বললে আমার কষ্ট হয়। তুমি বুঝো না? সব বোঝার দায় আমি নিয়ে রাখি নাই। মায়ের প্রশ্নের উত্তর দিতে পারলো না কেউ। এদিকে ইয়তিশা উপর থেকে মাকে একবার দেখে নিল। না, এখন উপরে মা আসার সম্ভাবনা নেই, তাই বাবাইকে একটা ফোন দেওয়া যায়। মায়ের এখন ঘরে আছে। আজকে আসার সময় ইতিশ ওর নাম্বার মেয়ের নোট খাতায় লিখে দিচ্ছে, যাতে পরে ফোনে কথা বলতে পারে। মায়ের ফোনটা নিয়ে টুকুস করে কল লাগালো বাবাকে। ফোন একবার রিং হতে রিসিভ হলো। আসসালামু আলাইকুম কাকু, না মানে বাবাই, আমি তোমার মেয়ে বলছি। হ্যাঁ বলো পাখি, তুমি এমন কেন বাবাই? সবসময় এমন রাগারাগি কথা বলো কেন? আচ্ছা শুনো, তোমাকে যার জন্য ফোন দিয়েছি, তুমি না বলেছিলে মামার সব খবর দিতে? হুম, যার মামার সাথে দুইটাই মেয়ে দেখা করতে এসেছে, কিন্তু তাদের দেখে মামা কান্না করছে কেন বলো তো? তারাও কি তোমার মতো মামাকে কষ্ট দেয়? তোকে একটা থাপ্পড় দিব পাখি, একদম বেশি কথা বলবি না। আমি কি ভুল বলছি? তুমি ভালো না বলেই তো মাম্মা তোমাকে পছন্দ করে না। আমি বুঝি সব বুঝি। তুমি ভালো না বলেই তো মাম্মা তোমাকে পছন্দ করে না। একটা থাপ্পড় দিব, বেশি বকবক করবি না। এহ, আসছে তুমি, কথা কথা খালি মারবে বলো কেন? বাবাই, আমিও কিন্তু তোমার সাথে কথা বলবো না, তখন বুঝবে মজা। হ্যাঁ, আজকে ইতিশ ওর বাড়িতে এসেছে। এখন ওর রুমে বসি বাবা মেয়ে যুদ্ধ করছে। ওদের কথা বলার মধ্যে ওর মা রুমে এলো। তুমি কার সাথে এমন ঝগড়া করছো ইয়তিশ? এভাবে জোরে কথা বলছো? ওই আমাদের সাথে তো কখনো একটু কথা বলো না, তবে এখন এত কার সাথে মন খুলে কথা বলছো? আজকে ইয়তিশ ওর বাড়িতে এসেছে। এখন ওর রুমে বসি বাবা মেয়ে যুদ্ধ করছে। ওদের কথা বলার মধ্যে ওর মা রুমে এলো। তুমি কার সাথে এমন ঝগড়া করছো ইয়তিশ? এভাবে জোরে কথা বলছো? কই আমাদের সাথে তো কখনো একটু কথা বলো না, তবে এখন এত কার সাথে মন খুলে কথা বলছো? পিছন ফিরে মাকে ও রুমে দেখে অবাক হলো। মনে মনে বার কয়েক বলল পথ ভুল করে এলো নাকি। ওর মায়ের কথা শুনে ইউতিশাকে বাই বলে ফোন কেটে দিল। আমি যার সাথে কথা বলি না কেন সেটা তোমার দেখার বিষয় নয় আম্মু। আজকে হঠাৎ তুমি আমার রুমে কি করছো? ইতিশের কথার উত্তর না দিয়ে ফের প্রশ্ন করলেন। আমি তোমার মা, আমি জানতে চাইতে পারি তুমি কার সাথে কথা বলছো? তুমি কি অসুস্থ? মায়ের এমন কৌতূহল দেখে ইতিশ একটু হাসলো। মা তার ছেলেকে একটু উৎফুল্ল দেখে সেটা তার কাছে কেমন জানি লাগছে ভাবতে ইতিশ আবার আনমনে হেসে উঠলো। হা হা, তুমি আমার মা, তবে জন্ম দেওয়া পর্যন্ত এনাফ। এরপর কখনো খোঁজ নিয়েছো যে তোমার একটা বাচ্চা আছে, তাকে একটু সময় দেই? একদম না। তোমরা তোমাদের আধুনিক লাইফ লিড করতে গিয়ে আমাদের মতো কিছু মানুষের শৈশব বিষাক্ত করে তুলেছ। আর কি পেরেছো জানো? সবসময় নিজেদের জেদটাকে আমার উপর চাপিয়ে দিয়েছো, তুমি এবং আব্বু দুজনেই। ওই দিক থেকে মায়ের এমন চুপ থাকতে দেখে ফের বল, আচ্ছা আম্মু, তুমি কি কখনো আমার অসুখ করলে আমার জন্য রাত জেগেছো বলো না আম্মু? ওর কথার উত্তর না দিয়ে আবার জিজ্ঞেস করলো, ইতিশ কি বলছো এসব? তোমার কথা এমন লাগছে কেন? তুমি অসুস্থ কি? ইতিশের থেকে কোনো উত্তর না পেয়ে আবার বলল, কথা বলছো না কেন? মায়ের হঠাৎ এমন পরিবর্তন মানতে একটু কষ্ট হলো। আজকে হঠাৎ ছেলের কথা শুনে বুঝে ফেললো সে স্বাভাবিক নেই, কিন্তু তিনি সেটা পুরো শিওর নয় যে আসলে কি তার ছেলে সুস্থ না তার অসুখ করেছে। মায়ের এমন প্রশ্ন শুনে স্বাভাবিক কণ্ঠে উত্তর করলো, আই এম ফাইন। কিসের জন্য এসেছো সেটা বলে যেতে পারো? ছেলের এমন উত্তর শুনে উনি মনে হয় একটু অসুখী হলেন। কেন আমি তোমার ঘরে আসতে পারি না? তোমার ঘরে আসতে কারণ লাগে? না, পারো না। এখন বলো কেন এসেছো, কি বলতে চাও? তাড়াতাড়ি বলো, এখান থেকে বের হও। আচ্ছা শোনো, আজকে তানিশাকে আসতে বলেছে, ওরা আসছে, তোমার সাথে দেখা করতে চাইছে। তোমাকে ওনাকে ফোনে পায় না। তুমি কি ওর নাম্বার ব্লক করে রেখেছো কি? সেটা আমি কাউকে বলতে বাধ্য নই।
এসেছিলে তো তানিশা খোঁজ দিতে, এটা বলে চলে যেতে কিছুক্ষণের জন্য দয়া দেখে আমাকে আর শেষের কথাগুলো আর বলতে পারলো না। দাঁড়াতে নিয়ে পরে যাচ্ছিল। তুমি ঠিক আছো তো ইয়তিশ? একই কথা বারবার বলছে কেন? হুম, আমি একদম ফিট আছি, তুমি আসতে পারো। ওর মা চলে যেতে নিলে পিছন থেকে আবার ডেকে বলে উঠল, এই সুন্দর পৃথিবীতে কোনো নোংরা কিট থাকবে না, সেটা আমি হই বা অন্য কেউ। তোমাদের করা প্রত্যেকটা কাজের হিসেব দিতে হবে প্রিয় মা বাবা। আমার প্রত্যেকটা খুশি কেড়ে নিয়ে তোমাদের সুখী হতে কি করে দেই বলো? ওরা এমন কথা শুনে ওর মা থমকে দাঁড়ালো। এরপর ওর দিকে ফিরে বলল, তুমি কি আমাকে ভয় দেখাও? ট্রিট দিয়েছো? না, একদম না। জাস্ট যেটা সত্যি সেটা বলো। তোমাদের জন্য অনেক কিছু হারিয়েছি, আর না এবার তোমরাও কিছু হারাও, দেখো কেমন লাগে। শুনো, তোমাদের জন্য আমি একটা শাস্তি ভেবে রেখেছি। কি শুনবে না? অনুশোচনা নামক শাস্তিতে আমি তোমাদের প্রত্যেককে জ্বালাবো। তোমাদের অপরাধবোধ তোমাদের শেষ করবে। ছেলে মুখে এমন কথা শুনে বেরিয়ে গেল। ওর মা বেরিয়ে গেলে ইউতিশ একটু তাচ্ছিল্য হাসলো। একবার জিজ্ঞেস করে মুক্তি একটা বার দেখলো না ছেলেটার কি হয়েছে। তার প্রয়োজনে কথা বলা শেষ, আর না দাঁড়িয়ে চলে গেল। একটা সন্তান আর তার মা বাবার সম্পর্ক এতটা মাপের হয় কি করে? ফ্ল্যাশব্যাক। ইতিশ মাত্র ক্লাস 7-এ উঠেছে। সবকিছু একই রকম চলছে। একা একা বাড়ি ফিরে নিজের কাজ নিজে করা, এইভাবে ওর দিন চলছিল। ওর মা বাবা নিজেরা নিজেদের লাইফ নিয়ে ব্যস্ত। দুই প্রান্তে থাকা দুজন স্বাধীন মানুষ। ইয়তীশের বাবা, সে ব্যবসার কাজে প্রায় বাইরে থাকতে হতো, আর ওর মা নিজের প্রফেশনাল লাইফ নিয়ে। ইয়তীশের মা খুব স্বাধীন নারী, তার কাছে সন্তান যত্ন করার মতো একটু সময় ছিল না। ইয়তীশের মা বাবা দুজনেই সব দায়িত্ব পালন করলো। এর বাইরে যে ভালোবাসা আদর নামে কিছু আছে তা কেউ মানতো না। রাতে এসে বাচ্চাকে একটু সময় দেওয়া, একটু মাথায় হাত বুলিয়ে দেওয়া, ছোট্ট কিছু কিছু জিনিস যদি একটু কেউ খেয়াল রাখতো, তাহলে ইতিশ হয়তো এতটা নষ্ট হতো না। একটা ছোট বাচ্চা কতদিন এমন থাকতে পারে? একা একা চলতে চলতে আজকের এই খারাপ বাজে ইয়তীশের জন্ম হয়েছে। তখনকার এই ইয়তীশ নামক ছোট্ট বাচ্চাটা অত তাড়াতাড়ি স্বাধীনতা চায়নি। মা বাবার কাছ থেকে একটু পরাধীনতা চেয়েছিল, তাহলে আজকে এই অসভ্য অভদ্র ইয়তীশ না হয়ে অন্যরকম হতো। ওর ছোট ছোট খুশিগুলো কারোর সাথে ভাগাভাগি করা মানুষ এর খুব অভাব ছিল। ওই দিনটা ছিল একটা বাজে দিন ছোট ইয়তীশের জন্য। ছোটবেলা আর 5টা সাধারণ বাচ্চার মতোই ছিল, শান্ত ভদ্র। টিফিন পিরিয়ডে খেলতে গিয়ে ওর ক্লাসের কিছু ছেলের সাথে একটু কথা কাটাকাটি হয়। ওকে তারা অনেক বাজে কথা বলে। একটা জিনিস যখন শান্ত মানুষগুলো রাগ করে, ওটা খুব ভয়ঙ্কর হয়। ইয়তীশের ক্ষেত্র এর ব্যতিক্রম নয়। এক পর্যায়ে ওদের মধ্যে খুব মারামারি হয়। অবশ্য এইখানে ইয়তীশের তেমন কোনো দোষ ছিল না। এই বিষয় নিয়ে যখন ওর বাড়িতে জানানো হয়, ওর কথা না শুনে ওর মা ওকে প্রচন্ড আঘাত করে। ওর বাবা ঠিক সেম কাজ করেছে, কিছু না শুনে ওকে খুব মেরেছে। এই প্রথম ওর মা বাবা ওকে শাসন করলো, তা ঠিকটা না জেনে। ওই দিন রাতে একটা আঘাতের ফলে ওর খুব জ্বর আসে, যদিও বা শরীরের আঘাতের থেকে মনের আঘাতটা বেশি ছিল। জ্বরের ঘরে যখন মাকে খুঁজছিল, কিন্তু কোথায় একবার মাকে খুঁজে পেল না। ওর মা ওই দিন ওর মামার বাড়ি ছিল, এটা যখন জানতে পারলো, তখন ওর মাকে ফোনে অনেক কান্নাকাটি করতে আসতে বলেছিল। আম্মু প্লিজ তুমি একটু আমার কাছে আসো না, আমার খুব কষ্ট হইতেছে। আম্মু আমি কিছু করি নাই, তুমি একবার আমার কাছে আসো না, আমার কেমন জানি লাগছে, খুব কষ্ট হইতেছে। ছেলে এমন ডাককে উপেক্ষা করে তিনি সেদিন আসেনি ইতিশের মা। পরের দিন যখন বাড়ি ফিরল, তখন জানতে পারলো ইতিশকে রাতে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওর মাকে কাজের লোকেরা জানাতে চাইলে ইতিশ নাকি জানাতে দেয় নাই। ওর পর 5 দিন হাসপাতালে ছিল, কিন্তু বাড়ি ফেরার পর থেকে নিজেকে কেমন গুটিয়ে নিল। দিনে দিনে কেমন উশৃঙ্খল হয়ে উঠলো। কারো কথা শুনে না, কারোর সাথে ভালো করে কথা বলে না। বাইরে গেলে যাত্রার সাথে মারামারি করে বেড়ায়। ছেলের এমন অবস্থা দেখে তারা ওর সমস্যা না জানতে চেয়ে ওর উপর জোর শুরু করলো। আজকে বহু বছর পর কারোর জন্য ওর ওই পাথরে পরিণত মনটা কান্না করছে। অতি মূল্যবান কিছু পার খুশিতে ইউতিশ মনটা পুরো বাচ্চামিতে ভরে গেছে। আজকে অতি খুশিতে ইউতিশের ভিতরে থাকা মনটা কিছু অচেনা অনুভূতি সাক্ষী হলো। মেয়ের সাথে দেখা করে আসার পর ওর পুরো শরীর বারবার কেঁপে উঠছিল। বারবার একটা কথাই বলছে ওর মন, তুই আর একা নেই, তোর একটা অংশ এই স্বার্থপর দুনিয়াতে শ্বাস নিতেছে, ওটা শুধু তোর অংশ। ওর মা চলে যাওয়ার পর ও আবার ইতিশাকে ফোন করে। উপাস থেকে মিষ্টি ঝগড়া টুক উপভোগ করতেছে। আজকে সারাদিন ইতিশ অনেক সুখ অনুভব করেছে, অনেক হেসেছে। আজকে কেন এলেন, এখানে মরেছে কিনা দেখতে, নাকি আপনি আমাকে ছেড়ে সুখে আছেন তা দেখাতে? কোনটা বলেন আমি একটু শুনি। মাহি, ওহো, একদম আপনার ওই সখী মুখ দিয়ে আমার নাম নেবেন না। চাইলে আসতে পারে, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছে। তবে আজকে আমার খোঁজ নিতে এসে যে উপকার করেছেন, এটা ভবিষ্যতে না করলে খুশি হব আর কি। আপু তুমি আম্মুকে এভাবে বলো না।
আম্মু আমাদের দুজনকে খুব ভালোবাসে। তুমি এমন বললে আমার কষ্ট হয়। তুমি বুঝো না? সব বোঝার দায় আমি নিয়ে রাখি নাই। আর আপনাকে তো মোটে না মিসেস সাহানা। মায়েরা প্রশ্নের উত্তর দিতে পারলো না কেউ। আবার কিছুক্ষণ থেমে তাইকে উদ্দেশ্য করে বলল, এই তোমাকে কি আমি কিছু বলেছি বা জিজ্ঞেস করেছি? তুমি এত কথা কেন বলছো? মায়ের কথায় তাই একটু অপমানিত বোধ করলো। দেখো আপু, তুমি আমাকে এমন বলতে পারো না। তা তোমার সাথে কেমন করে কথা বলতে হবে সেটা কি এখন আমায় শিখতে হবে তোমার থেকে? মায়েরা এমন কথা শুনে ওর মা বলে উঠল, মা তুই এমন করে কথা কেন বলছিস? ও তোর বোন, আর এই দেখ আমি তোর মা। ও, আপনার কথা শুনে বুঝলাম আপনি আমার মা। এখন আমি একটা কথা বলি, আপনি শুনেন। আমি আপনার মতো মা চাই না। আমার না আপনার মতো মহিলাকে মা মানতে বয়ে গেছে। দরজা খোলা আছে, এখন আপনি আসতে পারেন। আপু তুমি এসব কি বলছো আম্মুকে? এই মায়ের মেয়ে, তুমি আমাকে কোন সাহসে আপু বলে ডাকছো? যেখানে তোমার মাকে আমি মা বলেই মানি না, সেখানে তুমি আমার বোন। এটা ভাবা বিলাসিতা নয় কি? ওর কথা পরিবর্তে কেউ কিছু বলার সাহস পেল না। এদিকে মীরারা সকালে এক নতুন মাহেরাকে দেখছে। তবে মীরা আরো আগে একবার মাহেরার এই রূপ দেখছে, যেদিন সাইদ চৌধুরী ইতিশাকে ওনার সাথে নিয়ে গিয়েছিল। মীরাদের বসার ঘর চলছে নীরবতা। মায়ের মা এক জায়গায় দাঁড়িয়ে নিজের অশ্রু বিসর্জন দিতেছে। তা দেখে মায়েরা কোনো ভাবাবেগ দেখা যাইতেছে না। কিছুক্ষণ আগের ঘটনা। দেখ মা, ভুল করেছে, মাকে প্লিজ একবার ক্ষমা কর না বাচ্চা। কথা দিচ্ছি এমন আর হবে না। ও, তাই বুঝি, এমন ভুল আর হবে না। সত্যি আপনার মনে আছে 5 বছর আগে চৌধুরী গ্রুপের নিউ ইয়ার এ পার্টিতে আপনি যখন জানলেন আপনার আগের সংসারের মেয়ে এখানে উপস্থিত আছে, তারপর কি করেছিলেন মনে আছে তো? মিসেস আমার সাথে দেখা না করে এক প্রকার পালিয়ে চলে গিয়েছিলেন, মনে আছে কি? তবে আজ হঠাৎ এত পরিবর্তন কেমন করে হলো? মায়েরা মা চুপ করে আছে, কোনো কথা বলছেন না। মায়েরা মা ওকে ধরতে গেলে ও ওনাকে দূরে সরিয়ে দিয়ে বলে ওঠে, আজকে সারাদিনও ইতিশের সাথে ইতিশের কোনো যোগাযোগ করা সম্ভব হয় নাই। আজকে মায়েরা বা ইতিশা কেউ স্কুলে যায়নি। কালকে ঘটনার পর থেকে মায়েরা নিশ্চুপ হয়ে আছে। মেয়েটার অনেক বড় ভাগ্য, তাই এমন মা বাবা পেয়েছে। নিজেদের সুখের জন্য একটা জীবন নষ্ট হয়ে গেছে। কালকে ইতিশের মা চলে আসায় ওর আর ওর পাখির সাথে কথা বলা হয় নাই। তখন থেকে মেয়ের সাথে কথা বলা আর দেখা করার জন্য অস্থির হয়ে আছে। ইতিশ কাজ বাদ দিয়েও নিজের মেয়ের সাথে দেখা করতে চলে গেছে, কিন্তু আজকে ইতিশা স্কুলে না আসায় দেখা করা সম্ভব হয় না। কখন রাত হবে, কখন ইতিশের মেয়ে পাখির গলা শুনতে পারবে, এটাই বারবার ভেবে চলেছে। মেয়ে পাখির গলা যতক্ষণ না শুনতে পাবে আজকে আর ততক্ষণে ওর শান্তি নেই। এখন যে ফোন করবে তাও কোনো উপায় নেই। ইতিশ জানে মায়েরা এখন স্কুলে আছে, এটা তো জানে না যে মায়েরা আজ ছুটি নিয়েছে, স্কুলে যায় নাই। এখন বাজে প্রায় 12টা কাছাকাছি। আর এদিকে ইতিশের জানা মতে মায়েরা ফিরবে আরো কিছুক্ষণ পরে। ইতিশা যেহেতু বাড়িতে আছে, তাই ওর সাথে কথা বলার জন্য কিছু একটা করতে হবে। যদি আর কিছুক্ষণ অপেক্ষা করতে হয় তাহলে নিশ্চয়ই ইতিশ কিছু একটা ঘটিয়ে ফেলবে। তাই আকাশ পাতার ভাবনাকে মাটি চাপা দিয়ে মিসেস অহনাকে ফোন লাগায়। তিনিও প্রথমবারে রিসিভ করে। ফোন রিসিভ করার সাথে সাথে উপাস থেকে একটা চিন্তিত কণ্ঠস্বর শুনতে পেল। ইতিশ বাবা, তুমি ঠিক আছো তো? এই সময় ফোন করলে যে কোনো সমস্যা হয়েছে কি বলো বাবা। ওনার কণ্ঠে স্পষ্ট চিন্তার ছাপ। মিসেস অহনার এমন চিন্তিত কণ্ঠস্বর শুনে ইতিশ একটু হাসলো মনে হয়, আর মনে মনে বলছে, এই ব্যক্তি তো ওদের রক্তের কেউ না, তাও ওর জন্য ওর পাখি আর তার বোকা মাম্মার জন্য কত কিছু না করেছে। আসলে মিসেস অহনার মতো ভালো নিঃস্বার্থ ব্যক্তি আজও আছে, অথচ ওরার মায়ের মা বাবা শুধু সব নষ্ট করে গেছে, আর উনি ওদের প্রত্যেকটা বিপদে ওদের পাশে ঢাল হয়ে আছেন। ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। কাম ডাউন আন্টি, আমি ঠিক আছি। নীতিশের কথা শুনে নিজেকে সামলে নিল, সাথে বলল, ও আচ্ছা আন্টি, পাখি কোথায়? ওর সাথে একটু কথা বলে দিবেন? ওর বোকা মাম্মা আসতে এখানে অনেক দেরি আছে, তাই যদি একটু। নীতিশের এমন নরম গলা শুনে উনি একটা পান খোলা হাসি দিলেন। এইমাত্র ওনার সাথে ওই ছেলেটা এত নরম সুরে কথা বলে। হ্যাঁ দিচ্ছি। আর শুনো, মায়েরা আজকে স্কুলে যায় নাই। কালকে ওর মা ওনাকে পুরো কথা শেষ করতে না দিয়ে বলল, জানি আন্টি, কাল ওর মা আপনাদের বাড়িতে এসেছিল, এটা আমাকে পাখি জানিয়েছে। শুনো, মায়েরা যেহেতু বাড়ি, তাই একটু কম কথা বলো। তোমার পাখির সাথে আমি দিতেছি, একটু অপেক্ষা করো। সে মনে হয় তার মাম্মার সাথে সময় কাটাতে ব্যস্ত। এটা শুনে ইতিশ আর কিছু বলল না। মিসেস অহনা পাখিকে অনেক কষ্টে ওর মায়ের কাছ থেকে এনে ফোনটা দিয়ে ওর বাবাই ফোন দিয়েছে জানিয়ে কথা বলতে বলে চলে গেল। ইতিশা ফোন নিয়ে বাবাকে ডেকে উঠল। বাবাই, মেয়ের এমন একটা ডাক অস্থির মনকে শান্ত করার জন্য যথেষ্ট ছিল। ও, কেমন আছিস পাখি? এই পাখি, কোথায় তুই? বাড়িতে তুমি কোথায় বাবাই? অফিসে কাজ করি। কি করিস পাখি? কই আছিস? তুমি জানো না এখন কই আছি?
খালি খালি ফোন দিয়ে কেন বিরক্ত করছো? আমার হাতে অনেক কাজ, এখন পর রাখি, পরে কথা বলবো নি। ইতিশের কথায় কষ্ট পেল কিনা বোঝা গেল না। একটু জোরে ধমক দিয়ে ইতিশাকে বলল, এ পাখি, তুইও আমাকে ব্যস্ততা দেখা সবার মতো। সরি বাবাই, তুমি রাগ করলে? প্লিজ রাগ করো না বাবাই, তুমি রাগ করলে বুঝি? ইতিশা তার বাবাই মাম্মাকে খুব ভালোবাসে তো। মেয়ের এত মিষ্টি কথা শুনে কি কেউ রাগ করে থাকতে পারে? ইতিশের কথার উত্তরে শুধু বলো হুম। ইতিশের চঞ্চল পাখিটা বুঝলো বাবা হয়তো এখনো রেগে আছে। বাবাই লাভ ইউ। আবারও ইতিশা তার বাবাইকে বলছে, বাবাই ইতিশা লাভস ইউ বাবাই। মেয়ের কথার উত্তরে উপাস থেকে শোনা গেল, তুই আমার অন্ধকারে কুড়িয়ে পাওয়া আলো, হারিয়ে যাস না, এভাবে থাকিস। তুই হারিয়ে গেলে আমিও আবার অন্ধকারে তলে যাব পাখি। আমি আবার তোকে আর তোর বোকা মাম্মাকে নিয়ে একটু শান্তিতে বাঁচতে চাই। রাখছি। আনমনে কথাগুলো বলে ফেলল ইয়তিশ। ইয়তিশকে এত বাড়ি কথার মানে বুঝে হয়তো না। তার বাবাই যে তাকে এইমাত্র কি বললো তা ওর এই ছোট্ট মাথা বুঝবে না। এদিকে ইয়তিশের মামাকে ওর বাবাই আবার বোকা বলছে, ওকে তো এর প্রতিবাদ করতেই হবে, ফোন কাটলে তো চলবে না। ইয়তিশা প্রতিবাদে সুরে বলে উঠলো, বাবাই তুমি আবার আমার মাম্মাকে বোকা কেন বললে? তাহলে তো তুমিও বোকা হো। এটা কেমন লজিক পাখি? তোর মাম্মাকে বোকা বলেছি বলে আমিও বোকা? তোর মামা আসলে একটা বোকা। আবার তুমি আমার মামাকে বোকা বলছো কেন বাবাই? কেন মিথ্যা বলেছি কি পাখি? এনাদের বসার ঘর চলছে নীরবতা। মায়েরা মা এক জায়গায় দাঁড়িয়ে নিজে অশ্রু বিসর্জন দিতেছে। তা দেখে মায়েরা কোনো ভাবাবেগ দেখা যাইতেছে না। কিছুক্ষণ আগের ঘটনা। দেখ মা, ভুল করেছে মাকে, প্লিজ একবার ক্ষমা কর না বাচ্চা। কথা দিচ্ছি এমন আর হবে না। মায়েরা ওর মায়ের কথা শুনে তাচ্ছিল হাসলো। যখন চলে গেছিল তখন এই ভালোবাসা কোথায় ছিল? এখন আসছে ভালোবাসা দেখাতে। হ্যাঁ, ও তাই বুঝি? এমন ভুল আর হবে না সত্যি? আপনার মনে আছে 5 বছর আগে চৌধুরী গ্রুপে নিউ ইয়ার পার্টিতে আপনি যখন জানলেন আপনার আগের সংসারের মেয়ে এখানে উপস্থিত আছে, তারপর কি করেছিলেন মনে আছে তো? মিসেস আমার সাথে দেখা না করে এক প্রকার পালিয়ে চলে গিয়েছিলেন, মনে আছে কি? তবে আজ হঠাৎ এত পরিবর্তন কেমন করে হলো? মায়ের মা চুপ করে আছেন, কোনো কথা বলছে না। মায়ের মা ওকে ধরতে গেল, ওনাকে দূরে সরিয়ে দিয়ে বলে ওঠে, খবরদার আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না, যা বলার দূরে থেকে বলুন। আমার আপনারা এ হঠাৎ ভালোবাসা দেখতে অসহ্য লাগছে। মায়ের কথায় ঘৃণা ছাপ স্পষ্ট। কে কতটা আঘাত পেলে নিজের মায়ের সাথে এমন ঘৃণা নিয়ে কথা বলতে পারে, ঠিক কতটা কষ্ট পেলে নিজের মাকে ঘৃণা করতে পারে। আচ্ছা শান্ত হ, একটা বার আমার কথা শুনতো। ওনার কণ্ঠে স্পষ্ট অনুরোধের সুর। ওনার কথা শুনে মায়েরা শান্ত কণ্ঠে বলল, ওকে বলেন, আমি শুনি আপনার দুঃখের কথা। দেখ মা, তোর বাবা যা আমার সাথে করতো, তারপর আমার ওখানে থাকার কোনো মানে ছিল না। হ্যাঁ, আমি তোকে নিয়ে যেতে পারতাম, কিন্তু তখন শুধু নিজের কথা ভেবে গেছি। তোকে দেখলে আমার তোকে বোঝা মনে হতো। আর তাহেরা, ওকে তো আমি। থাক এসব কথা, তুই আমাকে একটা বার কাছে টেনে নে না। আর এমন ভুল হবে না, কথা দিচ্ছি। একটা কথা কি জানেন আপনি, আমার মা এটা একমাত্র সত্যি হলে তার মধ্যে এটাও সত্যি যে আপনি এবং আপনার নাম মাত্র বাবা দুজনই আপনাদের স্বার্থের জন্য আমার জীবন শেষ করে দিয়েছেন। আর একটু আগে আপনি যা বলতে চেয়েছেন, এটা যদি তাহেরাও জানে, সেও আমার মতোই আপনাকে ঘৃণা করবে। আরও বলবেন না যে চাইলে আমাকে নিয়ে যেতে পারতেন, কিন্তু নেননি। সেদিন যখন কিছু না ভেবে চলে গেছিলেন, আজকে আমাকে নিয়ে কিছু ভাবতে হবে না, আসতে পারেন। আজকে একটু কষ্টে চলে যান, আর আসতে হবে না। এতদিন যখন আছি আপনাদের মতো মা বাবার সাহায্য ছাড়া, আর যতদিন বেঁচে আছি সেই দিনগুলো তো আপনাদের লাগবে না। মায়ের এমন কঠিন কথা শুনে উনি থেমে গেলেন না। ওর কাছে এগিয়ে এসে ওকে বোঝানোর সুরে বললেন, মাহিমা, একবার আমার কথা শুন। আমি মানছি আমার ভুল আছে, কিন্তু তখন আমি এছাড়া কি করতে পারতাম বল? ওর মায়ের এমন কথা শুনে ওর ঘৃণা যেন আরো বেড়ে গেল। এত বড় কাজ করো, তার মধ্যে কোনো অনুশোচনা হচ্ছে না, বরং নিজেকে ঠিক প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। মায়ের ওর মায়ের কথা শুনে জবাব দিল, একটা কথা কি জানেন, সবার পাশে বাবা না থাকলেও হয়তো কোনো সমস্যা হয় না, কিন্তু একটা বাচ্চার মা না থাকলে তারা দুঃখের শেষ থাকে না। অথচ আপনি সেটা বুঝলেন না। আজ আমি একা, এইরকম জীবন পাইনি আমার মতো আরো অনেক মায়েরা এই পৃথিবীর বুকে আছে, যারা আপনাদের মতো কিছু মা বাবার সুখের জন্য বলির শিকার। একটু থেমে আবার বলল, প্লিজ মিসেস শাহানা, ক্ষমা চেয়ে আমাকে আর তিক্ততা উপহার দিবেন না। আমি ক্ষমা করার কেউ না, তাই আমার মতো অতি নগণ্য কারো কাছে ক্ষমা চেয়ে নিজেকে আর ছোট করবেন না। আপনার কথা শেষ হলে এবার দয়া করে আমাকে মুক্তি দিন। আর একটা কথা, আমার জানা মতে মায়ের ঋণ শোধ করা সম্ভব নয়, কিন্তু সেই মা যখন নিজের সুখের জন্য সন্তানকে ত্যাগ করে, তখন কি সেই মাকে কিভাবে একজন সন্তান নিজের সবটা ভাববে? জানেন আমার জন্মযাত্রী,
আর কিছু শোনার অপেক্ষা না করে কথাগুলো শেষ করে মায়েরা নিজের ঘরের উদ্দেশ্যে চলে গেল। এদিকে মায়ের মা ওর কথাগুলো শুনে স্তব্ধ হয়ে আছে। কি বলে গেল তার মেয়ে এইগুলো? আপনার আর কি চাই? আপনি আসতে পারেন। শুনলেন তো মাই কি বলে গেল? মীরার কণ্ঠে স্পষ্ট তাচ্ছিল। মীরার এমন তাচ্ছিল কণ্ঠ শুনেও ওনার মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। পুনরায় মীরাকে বললেন, মীরা ওকে একটু বুঝাও না। কি বুঝাবে? আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, আপনি তো ভারী অভদ্র। এরপরে এখানে দাঁড়িয়ে আছেন কেন? মীরাকে ওর মায়ের সাথে এমন করে কথা বলতে দেখে তাহলে আর চুপ থাকতে পারলো না। দেখুন আপু, আপনি আমার আম্মুর সাথে এভাবে কথা বলতে পারেন না। আসছে আমার মায়ের মেয়ে। ও আচ্ছা, বুঝেছি। তাই এখন কেমন করে কথা বলবো? আর তোমরা কি এর থেকে আরো বেশি সম্মান আশা করছো? সরি টু সে, এর থেকে আমার কাছ থেকে বেশি কিছু পাবে না। মীরার এমন রাগী রূপ দেখে মীরার মা এসে ওকে চুপ করতে বলল। আহ মীরা, কি হচ্ছে? তুমি ওদের সাথে এমন করে কথা বলছো কেন? মীরা আর কিছু না বলে চলে গেল। মায়ের মা মাহেরা চলে যাওয়ার পর থেকে কান্না করে যাচ্ছে। বর্তমানে এখন মীরার মা আর ওনারা দুজন ব্যতীত নিচে কেউ নেই মিসেস শাহানার কথা শোনার জন্য। এদিকে মাহেরা নিচ থেকে সোজা নিজের ঘরে চলে এসে থামলো। অতিরিক্ত কান্নার ফলে ওর মুখ ফুলে উঠেছে। কিছুক্ষণ পর মায়েরা মা চলে গেলেন। যেহেতু মেয়েই তাকে চায় না, তাহলে আর থেকে ওনার তো এখানে অপেক্ষা করা মানে নেই। কথায় আছে না, সময় থাকতে মূল্য দাও, চলে গেলে আর শত চাইলে ফিরে পাবে না। মায়েরা মায়ের জন্য এটা একদম ঠিক মতো ফলে গিয়েছে। রাতে মায়েরারা সবাই রাতের খাবার শেষ করে বসা করে আড্ডা দিচ্ছে। ইতিশা পুরোপুরি শান্ত হয়ে মায়ের বুকে মুখ গুজে বসে আছে। এমনিতে তাকে আজকে জোর করে অনেক বেশি পড়তে হয়েছে। এতে নাকি অনেক কষ্ট হয়েছে, এটা নিয়ে বেশি মুখ ফুলিয়ে আছে। এমনিতে ইতিশা মায়ের সামনে থাকলে একদম ভদ্র বাচ্চা হয়ে থাকে, কারণ মাকে সে খুব ভয় পায়। মায়ের সামনে গেলে বাঘ থেকে বিড়ালের বাচ্চা হয়ে যায় কিনা। এদিকে ইতিশার এমন শান্ত থাকা মীরা সহ্য হচ্ছে না। তাই ওকে একটু জ্বালানোর জন্য বলে উঠল, এই মাহি, জানিস আমি না কতগুলো চিপস এনে আমার ঘরে রেখেছিলাম আমার একজন বিশেষ মানুষকে দেওয়ার জন্য, কিন্তু জানিস কি হয়েছে? মায়েরা ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। মানে ও জানতে চায় কি হয়েছে। না বললে জানবে কি করে? আমি বলছি, জানিস কে যেন চিপসগুলো নিয়ে গেছে, আর ওই চিপসকে তো ঘরের বেডের নিচে রেখেছে। মাম্মা, মিমি মিথ্যে বলছে। আমি ওগুলো খেয়ে নানুয়ের কাছে ফেলতে দিয়েছি তো, যাতে তুমি না জানো আমি আবার ওষুধ খেয়েছি। ইয়তিশা কথাগুলো একটু জোর দিয়ে বলল, মিমি মিথ্যা বলছে, এটা তো প্রমাণ করতে হবে না। আর ওর এমন স্বীকারোক্তি দেখে মীরা জোরে হেসে উঠল। ওর সাথে তাল মিলিয়ে বাকি সবাইও একই কাজ করলো। ইতিশা যখন বুঝলো ও ধরা পড়ে গিয়েছে, সাথে দৌড়ে উঠে চলে গেল। মেয়েটা খুব লজ্জা পেয়েছে। মীরার বাচ্চা মীরা, তুই আমার মেয়ের সাথে এমন করলি কেন? এ আসছে, যা তো সর। মার সামনে একজন শান্ত বাচ্চা আর আমাকে সারাক্ষণ জ্বালিয়ে মারে, এতে অবশ্য আমার বেশ মজা লাগে। তবে ওর এমন শান্ত থাকাটা আমার ভালো লাগে না। তাই আর কি, এই মহান কাজ করলাম, তাতে তোর কি? হ্যাঁ, তুই জানিস না ও এই সব বিষয় নিয়ে কেমন দেখ গিয়ে এখন হয়তো কান্না করছে আর ভাবছে আমি হয়তো কিছু বলবো। তোকে আমি পরে দেখে নেব, আগে আমার মেয়েকে সামলাই, ফাজিল। মায়ের কথা শুনে মীরা ভেঙচি কাটলো। ওদের ঝগড়া দেখে মীরার মা বাবা পুনরায় হেসে উঠলো। মায়েরা রুমে এসে দেখে তার মেয়ে কান্না করছে। ওর ভাবনাটা ঠিক হলো তো। মা, তুমি কান্না কেন করছো? মায়ের গলা শুনে মায়ের দিকে তাকালো অপরাধী চোখ করে। আমি কি তোমার কিছু বলেছি, বকেছি? মাথা নাড়িয়ে না জানালো। তাহলে আমার মা কেন কান্না করছে? এই যে কান্নার ফলে মুখটা যে লাল হয়ে গেছে, এখন আমার তো এটা দেখে টুপ টুপ করে কয়টা চুমু দিতে ইচ্ছে করছে। মায়ের কথা শুনে ইতিশের মুখে হাসি ফুটে উঠলো। কাছে গিয়ে মাকে ঝাপটে জড়িয়ে ধরলো। হো, তাড়াতাড়ি তুমি তোমার বিগ চাইল্ডকে চুমু খাও, তাতে ইতিশা কিছু বলবে না, বলে গালটা মায়ের কাছে এগিয়ে দিল। আর মায়েরাও তার একমাত্র কলিজাকে আদর করে দিল। আমাকে কি কে এবার একটা চুমু দিবে? আমি তো দিলাম, তাই জিজ্ঞেস করলাম। মায়ের এমন বাচ্চা বাচ্চা কথা ইতিশা খিলখিল করে হেসে উঠল। দুজনে দুজনকে আদরে বরিয়ে দিল। কিছু সময় পর ইতিশা ওর মায়ের বুকে ঘুমিয়ে গেল। আর মায়েরা ঘুমোতো মেয়ে দেখে তাকে বিড়বিড় করে আওড়ালো, এই শূন্যতার একমাত্র পূর্ণতা তুই দেখতে দেখতে কেটে গেল আরো একটি দিন। আজকে ইতিশা, মায়েরা এবং মীরা সবাই ব্যস্ত হয়ে পড়েছে স্কুলে যাওয়ার জন্য। কেউ যাবে স্কুলে শিক্ষা নিতে, আর কেউ যাবে স্কুলে শিক্ষা দিতে। ওরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লো। ইতিশাকে স্কুলে পৌঁছে দিয়ে মাহেরার মীরা চলে গেল ওদের কাজে। কেউ একজন দূর থেকে লক্ষ্য করলে ইতিশাকে দিয়ে চলে যাচ্ছে ওর মা। এটা দেখে তার মুখে হাসি ফুটে উঠলো। সেই কোনো সময় থেকে ইতিশা আসার জন্য অপেক্ষা করছে। ওকে আসতে দেখে ব্যক্তিটির মুখে হাসি ফুটে উঠলো। ওই ব্যক্তি আর কেউ নয়, ওটা ইতিশা আইভান চৌধুরী।
এতক্ষণ সে তার পাখি অর্থাৎ তার মেয়ের জন্য অপেক্ষা করছিল। ইতিশা যখন ক্লাসের উদ্দেশ্যে ঢুকছিল তখন ইতিশা ডাকে ফিরল। পাখি, মনে হলো যেন এ ডাকে এক সাহস মুগ্ধতা আছে। বাবাই, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। আজ তোর আসতে এত দেরি কেন হলো? ইতিশার কথা শুনে ইতিশা মুখ খুলে জবাব দিল, আমি কি বড় নাকি যে একা একা আসবো? মাম্মা যখন দিয়ে যাবে তখনই আসবো নাকি? কেন সারাক্ষণ তো বলিস তুই বাচ্চা না, তাহলে এখন কেন এসব বলছিস? আরে এটা কখন বললাম আমি ছোট? তাহলে কি বললি? জানো সবার বাবাইরা তার বেবিকে স্কুলে দিয়ে যায়, আর তুমি তো এটা করো না, তাই আসতে দেরি হয়। ছাড়ো। আচ্ছা বাবাই, আমাকে তুমি তোমার কাছে কবে নিবে? আমার বাবাইও সবসময় আমার কাছে থাকবে, এটা মনে চায় নাকি? কিন্তু তুমি তো আমাকে তোমার কাছে নিবে না। এর জন্য আমি একটা জিনিস ভাবছি। কি? মামাকে একটা বিয়ে দিয়ে সবসময়ের জন্য একটা বাবাই আনবো। এই পটল মারবো ট্রেনে এক চর ফাজলামো হচ্ছে। তোর মুখ কিন্তু বেশি চলে পাখি। এহ, তুমি আমাকে তাড়াতাড়ি তোমার কাছে না নিলে মাম্মাকে একটা বিয়ে দিয়ে দেব। তুই আবার এই একই কথা বলছিস। জানিস আমি কে? তোকে এটা বলার জন্য কি করতে পারি? হ্যাঁ জানি তো। আগে যখন জানতাম না তখন তুমি আমার কাকু ছিলে, আর এখন জানি যে তুমি আমার বাবাই। এটা ভোলার কি আছে? ইতিশার সরল উত্তর। আর ওর উত্তর শুনে ইতিশ হাঁ হয়ে আছে। দেখে সবাই এত ভয় পায়, সম্মান করে, আর তার মেয়েকেরা তাকে এভাবে শাস্তি করে বেড়ায়। কেউ যদি এটা জানতে পারে তাহলে ইতিশ এর সম্মানের ধুলোয় ঘোরাঘুরি করবে। আজকে আকাশের অবস্থা বেশি ভালো না। একটু আগে হালকা বৃষ্টি হয়েছে। এই তো কিছুদিন ধরে চলছে কিছুক্ষণ রোদ, আবার একটু পরেই দেখা গেল মেঘে ঢেকে রেখেছে পুরো আকাশ। মায়েরা সপ্তম শ্রেণীর ক্লাসে পাঠদান করছে, আর বেশিক্ষণ সময় নেই, ক্লাস প্রায় শেষের পথে। এর মাঝে অফিস থেকে খবর এসেছে ওকে কে জানি একটা ফাইল দিয়ে গেছে। ওদের স্কুলে দায়িত্বরত একজন দপ্তরে এসে বলেছে, ম্যাডাম কিছুক্ষণ আগে একজন লোক এসে একটা ফাইল দিয়ে গেছে। ওনার কথা শুনে মায়েরা একটু অবাক হলো। ওকে আবার কে কি পাঠাবে এটা নিয়ে একটু ভাবলো। হঠাৎ কিসের কাগজপত্র এসেছে ওর নামে। এসব ভাবনার মাঝে দপ্তরে আবার বলে উঠলো, ম্যাডাম আপনি কি এখনই যাবেন নাকি ক্লাস শেষ করে আসবেন? আপনি যান কাকা, আমি কিছুক্ষণ পরই আসছি। উনি আচ্ছা বলে চলে গেলেন। কিছুক্ষণ পর মায়েরা ক্লাস শেষ করে বের হতে নিলে মীরাও আসছে। দেখে দাঁড়িয়ে ওর সাথে একসাথে অফিস কক্ষে এলো। আস্তে আস্তে মীরাকে সব জানালো। মীরাও মায়েরা কথা শুনে একটু চিন্তিত হয়ে পড়লো। এসে মায়েরা যখন ফাইলটা খুলে দেখলো, মায়েরা কাগজগুলো হাতে দিয়ে স্তব্ধ হয়ে আছে। এটাও কি দেখছে ও? আর ইতিশার ভাবতে পারলো না মায়েরাকে এমন আচরণ করতে দেখে মীরা ওর হাত থেকে কাগজগুলো নিয়ে ও দেখে অবাক। এই পেপারগুলো ইতিশার মায়েরা বিয়ের রেজিস্ট্রি এর পেপার। এই পেপার অনুযায়ী ওদের আইনত বিয়ে 6 বছর চলছে। এই কাগজ দেখে মায়েরা মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তার মানে ওর বাচ্চা আসলে অবৈধ নয়। এই সমাজ ওর বাচ্চাকে মিথ্যে দোষ দিয়ে এসেছে। যদি ওই ঘটনা ওই কাগজের বিয়ের পর হয়ে থাকে তাহলে কেন ইতিশ কিছু বললো না? আর এই কাগজে তো ওরও সাইন আছে। এটা কখন করলো? মায়েরা জানা মতে ওটাও সজ্ঞানে এই সাইন করে নাই। তাহলে তো ওকে না জেনে এই সাইন করানো হয়েছে। আর এইসব কিছুর উত্তরে একমাত্র ইতিশ দিতে পারে। এসব এর মানে কি? আর কিছু ভাবতে পারলো না মায়েরা। মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলে মীরা ওকে সামলে নিল। এত কিছু না বললো। মীরা এই কাগজগুলো দেখে আর চুপ থাকতে পারলো না। একটু রাগ নিয়ে মায়েরাকে বলল, মায়েরা এসবের মানে কি? আর তুই কেন আমাদের এতদিন এইসব কিছু বলিস নাই? যে তুই আর ইতিশ বিবাহিত, আর তোরা সদ্য বিবাহিত না? তোদের বিয়ে হয়েছে প্রায় 6 বছর আগে। কি এসব? মীরা রাগ করাটা স্বাভাবিক যে এত আগে থেকে ওরা বিবাহিত, তাও কিছু কেন জানে না। এই বেচারি এটাই বুঝলো না যে ওর বান্ধবী ওর থেকে বেশি শোক খেয়েছে। ও যে বিবাহিত সেটা তো ও নিজে জানে না। তুই কি বলছিস মীরা? আমি তো নিজে জানি না আমি বিবাহিত, তাহলে তোকে কি করে বলবো? আর এসব কি? আমি কিছুই বুঝতে পারছি না। মীরা ওর কথা শুনে অবাক কণ্ঠে শুধায়, মাহি তুই সত্যি কিছু জানিস না এইসবের? তুই না জানলে এই বিয়ে কি তাহলে মিথ্যে? আশ্চর্য, আমি কি করে বলবো এগুলো সত্যি নাকি মিথ্যে? তোর মনে হচ্ছে আমি বিয়ে করে বসে আছি আর তুই শুনলে হিংসা করবি, তাই তোকে বলি নাই। এতক্ষণে মীরা হুঁশ ফিরল। এতক্ষণ বোকার মতো প্রশ্ন করছিল মায়েরা যদি জানতো তাহলে এতগুলো বছর ওর এত যন্ত্রণা সহ্য করতে হতো না। আচ্ছা সরি, রাগ করিস না। হো, মায়েরা যে একটু অবাক হবে তাও এই মীরার বাচ্চার জন্য পাচ্ছে না। এত প্রশ্ন কেউ করে? ওদের কথার মাঝে মায়েরা ফোন বেজে উঠলো। ওর ফোনে হাতে গোনা কয়েকজনে ফোন দেয়, কিন্তু এখন একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে। মায়েরা একটু ইতস্তত করলো ফোনটা ধরবে কিনা। অবশেষে ফোনটা ধরার সাথে সাথে ওপাশ থেকে একটা চেনা কণ্ঠস্বর বেশি হলো। হ্যালো বুকানারি, শুভ বিবাহ বার্ষিকী। দেখতে দেখতে আমার 6 বছরের পদার্পণ করলাম। আপনি? মায়েরার অবাক কণ্ঠস্বর, ইয়েস ম্যাডাম, আমি আপনার প্রাণ
প্রিয় স্বামীজান বলছি, আজকে ডেটটা দেখেছেন তো? আচ্ছা না দেখলেও সমস্যা নেই, আমি বলছি। দেখেন আজকে 21 মার্চ, এই দিন আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল। তখন তাড়াহুড়ো করে এইসব করায় কাবিনটা পেট ছিল, তবে কাবিনটা হয়েছিল 1 জানুয়ারি। বাই দ্য ওয়ে, সারপ্রাইজ পেয়ে আপনার মনের অবস্থা কেমন? ইতিশের এমন কথা শুনে মায়েরা রেগে গেল। কি যাতা বলছে এই লোক, মাথা ঠিক আছে তো? নিজেকে নিজেই প্রশ্ন করছে। আপনি আমার সাথে মজা করছেন? আমি কখন আপনাকে বিয়ে করলাম? অসভ্য লোক। আমি যেখানে কিছু জানি না সেখানে বিয়ে কি করে হয়? আর যদিও হয়, এটা আমি কেন কিছু জানি না? আরে আরে শান্ত হ বোকা নারী। কি করে কি হয়েছে সেটা তোকে ভাবতে হবে না, বোকা নারী। আমি এবার নিয়মে চলি, তাই আমার তোকে বিয়ে করতে ইচ্ছে হয়েছে, তাই বিয়ে করে ফেলেছি। হ্যাঁ, সাইনটা কিন্তু তুই নিজের ইচ্ছেতে করেছিস। সাইন করার আগে পেপারগুলো কেন পড়ে নিলি না? তাহলে তো এখন আর তোকে আমার বউ হতে হতো না। ওপাশ থেকে মাহারাকে কোনো কথা বলতে না দেখে ইতিশ পুনরায় বলল, কিরে বোকা, কথা কেন বলছিস না? এইটুকুতে এ অবস্থা হলে পরের ঘটনা কি করে সামলাবি? হ্যাঁ, এই তোরা মেয়েরা এমন কেন? ইতিশের কথা শুনে মায়েরা উত্তরে করলো, আপনার কাছ থেকে আর কিছু শুনতে চাই না। আর আমি বুঝছি না এগুলো করার মানে কি। আপনার করা প্রতিটা অপমান, যন্ত্রণা, অপবাদগুলো কি মিথ্যে হয়ে যাবে এমন এমন করলে? ইতিশ মায়েরাকে রেগে যেতে দেখে ওকে শান্ত করার জন্য বলে উঠল, রিল্যাক্স, তোকে এত ভাবতে হবে না। সবাই সবার অপরাধে শাস্তি পাবে, আমিও পাবো। তবে এরপর আমার তোকে চাই মায়াবতী। আর হ্যাঁ শোন, খুব তাড়াতাড়ি তোদের নিয়ে আসছি, আমার কাছে তৈরি হ। রাখছি বোকা, বউ আমার, আমার মেয়ের মা, আমার মায়াবতী। এগিয়ে শুভ বিবাহবার্ষিকী মায়াবতী। আর শোন, আবারও বলছি, সব শাস্তি শেষে তোকেই চাই, ফিরে এসো, ভালোবাসি মায়াবতী। কিছুক্ষণ থেমে আবার বলল, তোকে নিয়ে একটা ঘর বাঁধতে চাই, সবশেষে ফিরিয়ে দিস না। কিন্তু তাহলে হয়তো এই নামহীন দেহটা বিশ্বাসঘাতকতা করবে। আর শোন, কিছু জিনিস পাঠাবো, ভালো লাগলে রাখিস। সবকিছু শেষ করার আগে আমাকে সবকিছু বলার সুযোগ দিস একবার, তারপর না হয় আবার ঘৃণা করি, তবে একটিবার হলো আমাকে বলার সুযোগ দিস। মীরা পাশে দাঁড়িয়ে সব কথাগুলো শুনলো। সবার কাছে একমাত্র পরিচয় পশু ইতিশ আজকে পুরো অন্য এক রূপে ধরা দিল। ইতিশের এমন কথা শুনে মায়েরা কেমন যেন হয়ে গেল। এই কি সেই ছেলে যে ওকে কত কিছু বলে অপমান করেছে, কত অপবাদ দিয়েছে, শেষে কিনা নিজের সন্তানকে অস্বীকার করেছে, তাকে জন্মের আগে তার অস্তিত্ব বিলীন করতে বলেছে। আর আজকে কিনা সেই ছেলে মায়েরাকে ভালোবাসি বলল। এগুলো আদৌ সম্ভব কি? মীরা, আমার মাথা ঘুরছে, আমি বাড়ি যেতে চাই। তুই কি আমার সাথে যাবে? হ্যাঁ চল, আমি যাই। মীরা মায়ের কথায় সায় জানালে ওরা ছুটি নিয়ে চলে যায়। এখন যেহেতু ইতিশার স্কুল এখনো ছুটি হয় নাই, তাই ওকে নিয়ে বাড়িতে ফিরবে। কিন্তু স্কুলে যাওয়ার আগে জানতে পারলো ইতিশাকে নাকি পাওয়া যাচ্ছে না। এটা ইতিশা স্কুলের হেড ম্যাম জানালো। মায়েরা যখন থেকে জানতে পেরেছে যে ওর মেয়েকে পাওয়া যাচ্ছে না, সেই থেকে কান্না করে যাচ্ছে। মীরা ওকে থামাতে পারছে না। মীরা তো স্কুলে এসে থেকে ম্যাডামের সাথে যুদ্ধ করছে। একটা বাচ্চা আপনাদের সামনে দিয়ে চলে গেল আর আপনারা কিছু বুঝলেন না। এর আগে একবার ওকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে, আপনারা এত কেয়ারলেস কেন? মীরা কথাগুলো বলতে বলতে ক্ষোভে ফেটে পড়ছে। দেখুন, আমরা আমাদের সকল দায়িত্ব সঠিকভাবে পালন করি। এর আগেরবার যখন ওকে নিয়ে যাওয়া হয়েছিল সেটা একটা ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু আজ আপনাদের ওই বিচ্ছু বাচ্চা আমাদের ধোকা দিয়ে বেরিয়ে গেছে। মানে আপনি কি বলতে চাইছেন ও নিজে থেকে বের হয়ে গেছে? তাহলে বলুন কার সাথে গেছে? মিস্টার ইতিশ চৌধুরীর সাথে গিয়েছে। এই কথা শোনার পর মীরা অবাক। তার মানে মেয়ে তার বাবার সাথে গিয়েছে। মীরা আর একটু দেরি না করে মায়েরাকে বলল, মাই তুই তাড়াতাড়ি ওই বেয়াদব লোকটাকে ফোন কর, তুই না করলে নাম্বার দে, আমিই করছি। এই তাড়াতাড়ি দে, একটু আগে না তোকে ফোন করলো। কত বড় সাহস, আমাদের বাচ্চাকে নিয়ে গেছে। মায়েরা বেচারি তো কান্না করতে ব্যস্ত, মেয়েকে পাওয়া যাচ্ছে না বলে নিজের অবস্থা নাজেহাল করে ফেলেছে। আর ওই বিচ্ছু মেয়ে কিনা নিজের ইচ্ছে চলে গেছে। মীরা মায়েরা থেকে নাম্বার নিয়ে ইতিশকে ফোন লাগায়। ইতিশ ফোন ধরার সাথে সাথে মীরা চেঁচিয়ে বলে উঠল, এই আমার বাচ্চা কোথায়? মীরার এমন রাগী কথা শুনে উপাস থেকে ইতিশ একটু মজা পেল, যেন এর বান্ধবীটা কত শান্ত, আর এ আমার বন্ধুর কপালে দুঃখ আছে অনেক। নিজের মনে মনে বিড়বিড় করলো ইতিশ। তারপর শান্ত স্বরে মীরাকে বলল, আরে শালি সাহেবা শান্ত হও, আমার মেয়ে আমার সাথে আছে। আমার তো এখন শপিং করতে ব্যস্ত আছি, পরে ফোন দাও। এই এই আপনি কি মজা করছেন আমাদের সাথে? তাড়াতাড়ি আমার মেয়েকে দিয়ে যান। এতদিন কোথায় ছিল আপনার এই ভালোবাসা? জন্মের আগেই তো মারতে চেয়েছিলেন, আর এখন এসেছেন বাবা হতে। আপনার মেয়ে যখন আপনার এই রূপ জানবেন না। অনেক বলে ফেলেছেন শালি সাহেবা, আপনাকে এত ভাবতে হবে না। সামনে কি হয় এটা নিয়ে ভাবুন। আর হ্যাঁ, আমার মেয়ে কি ভাববে না কি সেটা আমাকে ভাবতে দিন। একটু থেমে বলতে শুরু করলো, ওহো, এত তাড়াতাড়ি তো
আমি আমার মেয়েকে ছাড়ছি না, তোমাদের ওকে প্রয়োজন হলে এসে নিয়ে যাও। আচ্ছা শুনলেন সারি সাহেবা, আমি আমাদের লোকেশন সেন্ড করছি, আপনারা চলে আসেন। এই বলে ইতিশ ফোন কেটে দিল। আজকের পর অনেকের জীবন বদলে যাবে এটা হয়তো কেউ চিন্তা করতে পারছে না। সব দুঃখ, ব্যথা, বেদনা ভুলে সবকিছুর আবার নতুন শুরু হবে। কিছু অভাগা মানুষের একটা সুখী নীড় হবে, কে তৈরি করার জন্য আপনার চেষ্টা করছে। কিছু মানুষের জীবনে আজকের পর হয়তো নতুন সূর্য উঠবে। মীরের সাথে কথা বলার পর ইতিশ কাকে ফোন করে বলল, ওদিকে সব রেডি? উবাস থেকে লোকটা বলল, হ্যাঁ স্যার, আজকে রাতে আপনাদের ফ্লাইট এবং সব ঠিকঠাক আছে, কোনো চিন্তা করবেন না। আচ্ছা রাখছি। বলে ফোন কেটে দিল। বোকানারে, আই এম ব্যাক। এবার আর কোনো ভুল নয়, সবকিছুর একটা স্বচ্ছ শুরু করবো আমরা। আমি আমার মেয়ে এবং তুই মায়াবতী, তৈরি হও নতুন চমকের জন্য। এদিকে ইতি শুধু মেয়ের পিছনে ঘুরছে। এই বিচ্ছু ওকে কখন থেকে ঘুরিয়ে মারছে। এত কেনাকাটার পরও তার কেনা শেষ হচ্ছে না। ইতিশ আর একটার পর একটা বায়না করছে, আর ইতিশ তা পূরণ করতে ব্যস্ত হয়ে পড়ছে। ইতিশের ধৈর্য ঈশানী প্রথম দেখছে। ইতিশের এত জ্বালাতন করার পরও ইতিশের মধ্যে কোনো বিরক্ত দেখা যাচ্ছে না। এই শপিং মলটা যেহেতু ইতিশের, এখানে প্রত্যেকটা স্টাফ ও সমরকে ভালো করে চিনি। ইতিশের মতো একটা ব্যাপারীয় মানুষ এত শান্ত আছে এতক্ষণ ধরে, এটা সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে। সবাই মনে মনে ভাবছে, স্যারের কোনো অসুখ করে নাই তো আবার? ঈশান তো বলেই ফেলল, স্যার আপনি ঠিক আছেন তো? এটুকু বলতে দেরি আছে, ঈশানকে ধমক দিতে দেরি নেই। শাট আপ ইডিয়েট। ইতিশের এমন রাগী রূপ দেখে ঈশান একটা বোকা হাসি দিয়ে বলল, যাক বাবা, আমার স্যার ঠিক আছে। আমি তো এতক্ষণে ভয়ে শেষ হয়ে যাচ্ছিলাম, স্যারের আবার কোনো অসুখ করলো কিনা, মানে ভূতে ধরলো কিনা। ঈশানের বলা শেষে পাশে উপস্থিত সবাই হেসে উঠল। যাক বাবা, তাদের স্যার ঠিক আগের মতোই আছেন, কোনো সমস্যা হয় নাই। ইতিশার কেনাকাটা শেষ। এবার ছোট মনটায় মার কথা মনে পড়ছে। আজকে একটু বেশি সাহস দেখে ফেলেছে, মাকে না বলে বাবাইয়ের সাথে চলে এসেছে। মামা যখন জানতে পারবে সে তো অনেক কষ্ট পাবে নাকি। এমনটা না করলেও তো পারতো, কিন্তু আবার বলছে, বাবাই আমার হয়ে গেছে, চলো এবার আমার খেতে যাই, আমার অনেকগুলা ক্ষুধা পেয়েছে। চলো। বাবাই আমার মানে আমি বাড়ি যাব কখন? তোমার সাথে এসেছি, মাম্মা জানতে পারলে রাগ করবে কিন্তু। তো আমি কি করব? আসার আগে মনে ছিল না? এরপর আবার ইতিশ ভাবলেশীন গলায় উত্তর দিল, আমি দিয়ে আসতে পারবো না। তুমি তো আসার আগে আমাকে এগুলো বলে আনোনি যে পরে দিয়ে আসতে পারবে না। কথাগুলো বলে ছোট ছোট চোখ করে ইতিশের দিকে তাকিয়ে আছে, কোনো উত্তর আসে কিনা ইতিশের বাবার এর থেকে। তোর না সবসময় বাবাই চাই, তাহলে এখন এমন কেন করছিস পাখি? হোয়াই? হ্যাঁ, কিন্তু মাম্মা আমাদের সাথে থাকবে, মানে আমি তুমি আর মাম্মা একসাথে থাকবো এটা বলছি। এর জন্য আমি তোকে নিয়ে এসেছি, আর তোর বোকা মাম্মা আসছে, আমরা একসাথে থাকবো এখন থেকে। তোমাকে কতবার বলবো আমার মাম্মাকে বোকা বলবে না। ওদের ঝগড়ার মাঝে কে একজন ইতিশের সামনে এসে দাঁড়ালো। ইতিশ, তুমি কোথায় থাকো? তানিশা এসে তোমার জন্য অপেক্ষা করে চলে গেছে, আর তোমার কোনো খবর নাই। তুমি কি সব কিছু মজা ভাবছো? আমি কি একবারও তানিশাকে আসতে বলেছি? আর কে কার জন্য আসছে গেছে সেটা আমার দেখার বিষয় নয় আম্মু। হ্যাঁ, ইতিশের মা দাঁড়িয়ে আছে, তিনি এখানে এসেছেন ইতিশের জন্য। এখানকার একজন স্টাফ ওনাকে এই ইতিশ আসার খবর দিয়েছেন। ইতিশ, চিৎকার করবে না। আর কি একা এসেছো নাকি তোমার বাবুকে সাথে নিয়ে এসেছো? ওদের কথার মাঝে তানিশা এসে হাজির। তানিশাকে দেখে ঈশান বিড়বিড় করে বলে উঠল, নেকা হাজির, এবার সে নাটক উপভোগ করব। ঈশানের মনের কথা শেষ হওয়ার আগে ইতিশ বলে উঠল, নাও তোমার বাবু হাজির, ড্রামা শুরু করো। ইতিশ, তুমি আমার সাথে এমন করে কথা বলতে পারো না। আমি তোমার উডবি ওয়াইফ, কিছুদিন পর তোমার আর আমার বিয়ে না বলো। ওয়াইফ কথা ইতিশা শোনার সাথে সাথে বলে উঠল, ওই আন্টি, তুমি আমার বাবাইয়ের বউ হবে মানে কি? হ্যাঁ, এই দেখো আমার বাবাইয়ের আমার মতো একটা কিউট মেয়ে আর একটা বোকা নারী আছে, তার মানে আমার মাম্মা। তোমার শখ তো কম না, আমার বাবাইয়ের বউ হবে? ফালতু আন্টি। এদিকে ওর কথা শেষে দুই জোড়া চোখ ওকে গিলে খাচ্ছে। এই বাবাই, তুমি আমাকে আর মাম্মাকে ঠকে আবার বিয়ে করতে চাও? তাহলে তো আমার মাম্মাকে এবার সত্যি বিয়ে দিয়ে দেবো কিন্তু। পাখি চুপ কর, কথা বলছি তো। ইতিশের কথার বিপরীতে ইতিশা ওকে ধমক দিয়ে বলল, কিসের কথা? এদিকে আমার বাবাই আমার হাতছাড়া হয়ে যাচ্ছে আর আমি চুপ থাকবো? এদিকে মিসেস দিলারা আর তানিশা এই ছোট বাচ্চার সাহস দেখছে, কিভাবে ইতিশের মুখে কথা বলছে। মিসেস দিলারা ইতিশের দিক থেকে নজর সরে ইতিশকে জিজ্ঞেস করলো, এটাকে ইতিশ তোমাকে বাবা কেন বলছে? ইতিশের ভাবলেশী উত্তর, এটা আমার মেয়ে। আজকের দিনটা কিছু মানুষের জন্য চমকের দিন। মিসেস দিলারা, ইতিশ তার ছেলে বাচ্চা শোনার পর হার্ট অ্যাটাক করার জোগাড় হয়েছে। তানিশা তো একথা শোনার সাথে সাথে নেকা কান্না শুরু করে দিয়েছে।
ওর কথা শুনে ওর মায়ের অজ্ঞান হওয়ার জোগাড় হয়েছে। ইতিশ ওর মায়ের দিকে তাকিয়ে সব লক্ষ্য করলো, সাথে ওর মায়ের এমন অবস্থা দেখে মিটিমিটি হাসছে। ইতিশ কি বলে, এটা তোমার মেয়ে? মানে কি এর? ওনার কণ্ঠে স্পষ্ট কাতরতা। ওনার ছেলের কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। মিসেস দিলারা এর এমন প্রশ্ন শুনে ইতিশের কোনো হেলদোল দেখা যাচ্ছে না। ওর ভাবলেন উত্তর, মানে ওই দাঁড়িয়ে থাকা বাচ্চাটা আমার মেয়ে? ইতিশের এমন খামখেয়ালি কথা শুনে উনি রেগে গেলেন। উনি এমনিতে রেগে আছেন, তার উপর ইতিশের এমন আচরণ। তুমি আমাদের সাথে মজা করছো? তা কেন মনে হলো তোমার যে আমি তোমার সাথে মজা করছি? ইতিশের এক বাক্যতে উত্তর। ইতিশের এমন কথা শুনে উনি থেমে গেলেন না, ফের জিজ্ঞেস করলেন, তুমি বিয়ে তো করলে না, মেয়ে এলো কোথা থেকে? মিসেস দিলারার কথা শুনে ইতিশের কিছু করতে দেখা গেল না। ওকে দেখে মনে হচ্ছে ওর মাকে এমন পরিস্থিতিতে ফেলে বেশ মজাই পাচ্ছে। কেন মনে নাই কিছু? কে বলেছে আমি বিয়ে করি নাই? আই এম গট ম্যারিড 6 years ago। যাই হোক, পরিচিত হও, এটা আমার মেয়ে আইবিনা চৌধুরী ইহতিশা। শেষে কথাগুলো বলেই ওর মার দিকে তাকিয়ে একটা হাসি দিল। ইতিশের এমন কথা শুনে উনি আর কিছু বলতে পারলেন না, চুপচাপ দাঁড়িয়ে আছে ইতিশের সামনে। ওদের কথার মাঝে তানিশা বলে উঠল, তুমি আমার সাথে এমন করতে পারলে? আমাকে এভাবে ঠকালে কেন? ও রিয়েলি আমি তোকে ঠকিয়েছি বুঝি? তুই না বললে আমি তো এইসব জানতামই না। কথাগুলো বলে ইতিশ মেয়ের দিকে তাকালো। এদিকে ওর মেয়ে তো ওদের কথার কিছু বুঝতে পারছে না। প্রথমে তানিশার কিছু কথা বুঝতো, এখন এ কিছু বুঝতে পারছে না। ইতিশকে দেখে মনে হচ্ছে এদের মধ্যে পরে মহা বিরক্ত। এদিকে ইতিশের কথায় তানিশা একটু অপমানিত বোধ করলো। ওর কিছু বলার আগে ইতিশ এর মা বলে উঠলো, ইতিশ তুমি তানিশাকে এমন অপমান করতে পারো না। তানিশার হয় ইতিশের মা কথাগুলো বলল, তাহলে কি তোমার তানিশা বাবুর সাথে তোমাকেও কিছু বলতে বলছো? এটা কি ধরনের কথা? যেমন মনে কর, বাই দা ওয়ে, অনেকক্ষণ হয়ে গেল, আমাকে যেতে হবে। তোমার কি আর কিছু বলার আছে? এরপর ইতিশার দিকে তাকিয়ে বলল, দেখছো না আমার পাখি বিরক্ত হচ্ছে, আসি আম্মু। ইতি চলে যেতে নিলে তানিশা পিছন থেকে বলে উঠল, ইতিশ দাঁড়াও, তুমি মায়ের সাথে এমন করছো কেন? সেটা আমি তোকে বলতে বাধ্য নই, এমনিতে তোরা অনেক উড়েছিস, আর একটু অপেক্ষা কর, ব্যবস্থা করছি। ইতিশের এমন কথা শুনে ইতিশের মা আর তানিশা দুজনে একটু ভয় পেল। কথাগুলো বলে মেয়ের দিকে তাকিয়ে বলল, পাখি চলো। বাবা এটা কি তোমার মাম্মা হয় বুঝি? মিসেস জিলারের দিকে তাকিয়ে ইশারা করে। হ্যাঁ। ইতিশের উত্তর। বাবার উত্তর শুনে ইতিশা ফের জিজ্ঞেস করলো, তাহলে তো এটা আমার দাদুই হয়। আমি জানি বাবা এর মাম্মা আমার দাদুই হয়। তাহলে দাদু এতক্ষণ আমার সাথে কেন কথা বললো না? ওর এই ছোট প্রশ্নের উত্তর হয়তো ইতিশের জানা নেই। কিভাবে বলবে এই অহংকারী মহিলা ওর কি হয়? বাবাই কথাই কেন বলছো না? আচ্ছা আমি দাদুর সাথে কথা বলে আসি। বলে এক ছুটে গিয়ে ইতিশের মায়ের সামনে দাঁড়ালো। আসসালামু আলাইকুম দাদুই, আমি ইতিশা, মাম্মার আর বাবাইয়ের মেয়ে। তো তাতে আমি কি করব? কেন, দাদুইরা তো ছোটদের আদর করে, তুমিও তাই করবে না? বাবাই দাদুই কেন আমার সাথে এমন রাগারাগি কথা বলছে? আমাকে কি পছন্দ হয় নাই? মাম্মা বলে কেউ ভালো না বাসলে এমন করে, তাহলে কি? হ্যাঁ পাখি, তুই একদম ঠিক বুঝেছিস আর ঠিক জানিস। এবার চল, এদের কাছে থাকলে কোনো লাভ হবে না। তোর মাম্মাকে আমাদের কাছে আনতে হবে না। হ্যাঁ হ্যাঁ, চলো, আমারও কোনো পচা দাদুই চাই না। ওরা যেতে নিলে তানিশা এসে ওদের সামনে পথ আটকে দাঁড়ালো। কোথায় যাবে ইতিশ? আর কাকে নিয়ে আসার কথা বলছো? ইতিশা তো তানিশার এমন আচরণে বেশ ক্ষেপে গেছে। এমনিতে ছোটরা ওদের জিনিসগুলো নিয়ে খুব পসেসিভ হয়, তার উপর এই মেয়ে ওর বাবাইয়ের বউ হতে চায়। আর ইতিশা এতটা ছোট না যে বউ কি এর মানে জানে না। এই পচা মেয়ে, তুমি আবার আমার বাবাইয়ের কাছে এসেছো? একদম আমার বাবাইয়ের কাছে আসবে না, আমি কিন্তু তোমাকে মারবো। কি বললে? এই পচা আন্টি, একদম তুমি আমার সাথে এমন কথা বলবে না কিন্তু। তোরা এসে আমার থেকে আমার ইতিশকে কেড়ে নিয়েছিস। শাট আপ তানিশা, একদম আমার মেয়ের সাথে উঁচু গলায় কথা বলবি না, আমি কিন্তু তোকে শেষ করে দিব। এই সাহস আর দেখাতে যাস না, এই রেজাল্ট ভালো হবে না। বলে মেয়েকে নিয়ে বের হয়ে গেল। এতক্ষণ চুপ থাকা নীরব দর্শক ঈশানও ছুটলো স্যারের পিছনে। যাওয়ার আগে মনে মনে তানিশাকে আর ইতিশ এর মাকে কয়েকটা ভালো কথা বলতে ভুলল না। যতই হোক, ঈশানের একটা দায়িত্ব আছে, দায়িত্ব অবহেলা করা উচিত নয়, তাই না? গাড়িতে ইতিশা তো নিজের মতো কথা বলেই যাচ্ছে, আর ওর এই চঞ্চলতা দেখে ইতিশ একটু পরপর মিটিমিটি হাসছে। ঈশান তার স্যারকে দেখছে, মাত্র কিছুদিনের মধ্যে এতটা চেঞ্জ হয়ে গেছে। ঈশান এতগুলো বছর ইতিশের সাথে আছে, তাতে কখনো ওকে হাসতে দেখে নেয়। তবে ইতিশ যখন প্রথম তার বোকা নারী সন্ধান পেয়েছিল, সে সময় কিছুটা শান্ত থাকতো, কিন্তু এতটা নয়। ঈশান কাছ থেকে ইতিশ আবার নতুনভাবে চিনছে। ওর ভাবনার মাঝে ইতিশের গলা শুনে ভাবনার মাঝে থেকে বেরিয়ে এলো,
বাবাই আমরা কোথায় যাচ্ছি? আমাদের বাড়িতে। কিন্তু মীরা মিমিদের বাসা তো এতটা দূরে নয়, সেই কখন থেকে গাড়ি চলছে। ইদিশার কথা শুনে ঈশান জবাব দিল, আমরা আমাদের বাড়িতে যাচ্ছি, যেটা তোমার বাবার বাড়ি, যেখানে তুমি, তোমার মাম্মা আর পাপা থাকবে। কিন্তু কাকু, মাম্মা তো বাবাইকে পছন্দ করে না, তাহলে মাম্মা কি থাকবে আমাদের সাথে? ইতিশ মেয়ের কথা শুনে বাঁকা হাসলো। তোর বোকা মাম্মা চাইলো কি আর না চাইলো কি, সে কোথায় থাকবে সেটা আমি ডিসাইড করব। বাবাই তুমি আবার আমার মাম্মাকে বোকা বলছো? এবার কিন্তু আমি তোমাকে সত্যি আবার কাকু ডাকবো, থাপড়ে তোকে সোজা করব। পটল, খালি বাজে বকিস না। হ্যাঁ, তোর মা কি খালি তোকে কথা বলতে শিখিয়েছে? মাম্মা কেন শিখাবে? আমি নিজে কথা বলি। আর আমার তোমার মতো চুপ থাকতে ভালো লাগে না। তুমি তো সারাক্ষণ কেমন করে থাকো। ইতিশের কথা শুনে ঈশান জোরে হেসে উঠল। ঈশান চুপ কর, তোর হাসি কিন্তু একেবারে মতো বন্ধ করে দিব। ইতিশের ধমক খেয়ে ঈশান চুপ করে গেল। কিন্তু ইতিশা থামার বাচ্চা নয়। দেখলে তুমি খালি রাগ করো, আমি কি কিছু মিথ্যে বলছি নাকি? হ্যাঁ, খালি সবাইকে ভয় দেখাও। একটু থেমে কিছু একটা ভেবে ইতিশকে ডেকে উঠল। বাবাই, বলো পাখি, সবাই তোমাকে ভয় পেল, আমি কিন্তু তোমাকে ভয় পাই না। জানি। কিছুক্ষণের মধ্যে ওরা এসে থামলো বিশাল এক বাড়ির সামনে। এত বড় বাড়ি দেখে ইতিশার খুশি দেখে খেয়ে ওরা এখানে আসার কিছুক্ষণের মধ্যে মায়েরা, মীরা আর ওর হাজবেন্ড এসে পৌঁছালো ইতিশের দেওয়া ঠিকানায় ইতিশের কাছে। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন। আর গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারেন। আর এই গল্প পরবর্তীতে কি ঘটে তা জানার জন্য এবং এরকম আরো সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজায় রাখুন। ধন্যবাদ।